তবে চলেই যাবে ঠিক করলে? সময় নিয়ে ভেবে দেখো মেজ বউ। দেখেছি। বৌদির কাছে থাকলে হতো না কয়েকটা দিন? দিদি সামলে নেবে। তবে তুমি সামলাতে পারছো না কেন? আমার কথা ছাড়ো। আমাকে ছেড়ে, এই বাড়ি ছেড়ে থাকোনি তো কোনো দিন। থাকতে পারবে? আমার কথাটা একটু ভাববে না? দুজনকেই থাকতে হবে। আর ফিরবে না? জানি না গো। বেশ, সাবধানে যেও, আর পারলে চিঠি লিখো। গল্প হলো এক সম্ভাবনাময় জগৎ। কখনো তা আতঙ্কের, আবার কখনো সম্পর্কের শীতলতার আভাস দেয়। সেই জগতের একটু একটু অংশ করে সবাইকে শোনাবে এই ইতিমোপিয়া। আমাদের আজকে বিশেষ নিবেদন আমার প্রেমিক অন্ধকার সিরিজের ৪র্থ এপিসোড, রবীন্দ্রনাথ ঠাকুরের কলমে স্ত্রীর পত্র। নারী শব্দটার গাম্ভীর্য কি ভীষণ, তাই না? এই একবিংশ শতকের প্রতিটা দিন চলার পথে এত গম্ভীর শব্দটিকে আমরা ঠিক ধর্তব্যে রাখি না। কিন্তু নারী বা নারীত্ব আদপে ভীষণ রকম গম্ভীর, সাথে গভীরও। নারীদের মনের গভীর অতল স্পর্শ করার চেষ্টা সাহিত্যে বারংবার হয়েছে নানানভাবে। কিন্তু এই কাজটা যখন কবিগুরুর কলমের হাত ধরে ঘটেছে, ততবার নারীদের ওই আকাশে ডানা মেলার স্বপ্নেরা বা সমুদ্রের জলের মতন উদ্দাম হওয়ার ইচ্ছেরা উদযাপিত হয়েছে সগৌরবে। স্ত্রীর পত্র সেরকমই একটা ছোট গল্প, চিঠি। সেটি গল্পগুচ্ছ সংকলনের অন্তর্গত, যেখানে কবিগুরু অবলীলায় দেখিয়েছেন একজন বাঙালি মধ্যবিত্ত পরিবারের মেজ বউকে। কিন্তু তার মানেই তাকে সংসারের চক্রবুহে কাটিয়ে দিতে হবে তা নয়। সে হলো ওই সমুদ্র বা ওই উন্মুক্ত আকাশ, যে বাঁধন নয়, স্বাধীনতার প্রতীক। আজ আমার সঙ্গে গল্প পাঠে আছে সায়ন্তন, আর্য, নীল, সোমা, অস্মিতা এবং তৃষা। শুরু হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কলমে স্ত্রীর পত্র। রমেশ, কি ব্যাপার? 10টা বেজে গেল, কত দেরি করবি আর? আগে কেন কর্তা? এই হলো আপনার রুমাল, আপনার কোট আর পকেট ঘড়িটা আটকে দেবো কর্তা। রমেশ, বড় বৌমা ডাকছে মেজ কর্তিমার ঘরে। হ্যাঁ, আসি। যা দেখে আয়। আপনারটুকু করে দিয়ে যাই কর্তা। না, আগে দেখে আয়। আর শোন, আমার জুতো মোজাটা কোথায়? শ্রীচরণ কমলেশু, আজ 15 বছর আমাদের বিবাহ হয়েছে। আজ পর্যন্ত তোমাকে চিঠি লিখিনি। চিরদিন কাছেই পড়ে আছি। মুখের কথা অনেক শুনেছ, আমিও শুনেছি। চিঠি লিখবার মতো ফাঁকটুকু পাওয়া যায়নি। আজ আমি এসেছি তীর্থ করতে শ্রীক্ষেত্রে। তুমি আছো তোমার আপিসের কাজে। শামুকের সঙ্গে খোলসের যে সম্বন্ধ, কলকাতার সঙ্গে তোমার তাই।
সে তোমার দেহ মনের সঙ্গে এঁটে গিয়েছে। তাই তুমি আপিসে ছুটির দরখাস্ত করলে না। বিধাতার তাই অভিপ্রায় ছিল, তিনি আমার ছুটির দরখাস্ত মঞ্জুর করেছেন। কি ব্যাপারটা কি তোর? কি করছিলি এতক্ষণ? কর্তাবাবু, আপনার চিঠি বড়মা দিলেন। আমার চিঠি? আগে হ্যাঁ। বাড়ির ঠিকানায়? ওই যে পুরী থেকে বাবা জগন্নাথের পেশাদ দিয়ে গেল, সেই সঙ্গে এই খামটা। ও, চশমাটা তো ব্যাগে ভরে দিলাম, দে দেখিনি। কর্তাবাবু, বড়মা বললেন এটা মেজ বৌমার চিঠি। আমি তোমাদের মেজ বউ। আজ 15 বছরের পর এই সমুদ্রের ধারে দাঁড়িয়ে জানতে পেরেছি আমার জগৎ এবং জগদীশ্বরের সঙ্গে আমার অন্য সম্বন্ধও আছে। তাই আজ সাহস করেই চিঠিখানি লিখছি। এটা তোমাদের মেজ বউয়ের চিঠি নয়। তোমার সঙ্গে আমার সম্বন্ধ কপালে যিনি লিখেছিলেন, তিনি ছাড়া যখন সেই সম্ভাবনার কথা আর কেউ জানতো না, সেই শিশুবাসে আমি আর আমার ভাই একসঙ্গেই সান্নিপাতিক জ্বরে পড়ি। আমার ভাইটি মারা গেল, আমি বেঁচে উঠলুম। পাড়ার সব মেয়েরাই বলতে লাগলো, মৃণাল মেয়ে কি না, তাই ও বাঁচলো। বেটা ছেলে হলে কি আর রক্ষে পেত? চুরি বিদ্যাতে জম পাকা, দামি জিনিসের পরেই তার লোভ। আমার মরণ নেই, সেই কথাটাই ভালো করে বুঝিয়ে বলবার জন্য এই চিঠিখানি লিখতে বসেছি। দেখুন তো কর্তা, জুতোর পালিশটা পছন্দ হয় কিনা। আর মোজাটা? হ্যাঁ, এই তো এই তো। একটু পরিয়ে দে তো, আর কথা বলিস না এখন। যেদিন তোমাদের দূর সম্পর্কের মামা তোমার বন্ধু নীরদকে নিয়ে কোণে দেখতে এলেন আমাদের বাড়ি, আমার বয়স 12 তখন। দুর্গম পাড়া গায়ে আমাদের বাড়ি। সেখানে দিনের বেলায় শেয়াল ডাকে। স্টেশন থেকে 7 ক্রোশ সাঁকড়া গাড়িতে এসে বাকি 3 মাইল কাঁচা রাস্তায় পালকি করে তবে আমাদের গায়ে পৌঁছানো যায়। সেদিন তোমাদের কি হয়রানি! তার উপরে আমাদের বাঙাল দেশের রান্না। সেই রান্নার প্রহসন আজও মামা ভোলেননি। দেখি মুখখানা তোলো তো দেখি। বাহ বাহ বাহ, কি চমৎকার মুখ। নাম কি তোমার? আগে মৃণাল। তোমাদের বড় বউয়ের রূপের অভাব মেজ বউকে দিয়ে পূরণ করবার জন্য তোমার মায়ের একান্ত জেদ ছিল। নইলে এত কষ্ট করে আমাদের বাড়ি সে গায়ে তোমরা যাবে কেন? বাংলাদেশে পিলে, যকৃৎ, অম্লশূল এবং কোণের জন্য কাউকে তো খোঁজ করতে হয় না। তারা আপনি এসে চেপে ধরে, কিছুতেই ছাড়তে চায় না। মৃণাল মানে? মানে পদ্মের ডাঁটা। ও হো হো হো, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই বলো। তা মা মৃণাল, তুমি শুক্তো রান্না করতে পারো তো? বাবার বুক দূর দূর করতে লাগলো। মা দুর্গা নাম জপ করতে লাগলেন। শহরের দেবতাকে পাড়া গাঁয়ের পূজারী কি দিয়ে সন্তুষ্ট করবে? মেয়ের রূপের উপর ভরসা, সেই রূপের গুমর তো মেয়ের মধ্যে নেই। যে ব্যক্তি দেখতে এসেছে সে তাকে যে দামই দেবে সেই তার দাম।
তাই তো হাজার রূপে গুণেও মেয়ে মানুষের সংকোচ কিছুতেই ঘুচে না। সমস্ত বাড়ির, এমনকি সমস্ত পাড়ার এই আতঙ্ক আমার বুকের মধ্যে পাথরের মতো চেপে বসল। সেদিনকার আকাশের যত আলো এবং জগতের সকল শক্তি যেন 12 বছরের একটি পাড়া গেয়ে মেয়েকে দুজন পরীক্ষকের 2 জোড়া চোখের সামনে শক্ত করে তুলে ধরবার জন্য পেয়াদাগিরি করছিল। আমার কোথাও লুকোবার জায়গা ছিল না। সমস্ত আকাশকে কাঁদিয়ে দিয়ে বাঁশি বাজাতে লাগলো। তোমাদের বাড়িতে এসে উঠল। আমার খুঁতগুলি সবিস্তারে খতিয়ে দেখেও গিন্নির দল সকলে স্বীকার করলেন মোটের উপর আমি সুন্দরী বটে। সে কথা শুনে আমার বড় জায়ের মুখ গম্ভীর হয়ে গেল। কিন্তু আমার রূপের দরকার কি ছিল তাই ভাবি। রূপ জিনিসটাকে যদি কোনো সেকেলে পণ্ডিত গঙ্গা মৃত্তিকা দিয়ে গড়তেন তাহলে ওর আদর থাকত। কিন্তু ওটা যে কেবল বিধাতা নিজের আনন্দে গড়েছেন, তাই তোমাদের ধর্মের সংসারে ওর কোনো দাম নেই। সারাদিন সারা বাড়িতে টোটো করে ঘুরে বেড়াও কেন? ঘুরে বেড়াই না তো, বাড়িতেই তো থাকি। এই এখানে নয় সেখানে, এই গোয়াল ঘরে নয়তো ছাদে। আমার তো বেশ লাগে। এবার যদি তোমার মা এসে বলেন আমার অমন সুন্দর মেয়েটাকে খাটিয়ে মারছে শ্বশুর বাড়ির লোক, কি কাজের লোক তো আছে, তারা খাটবে, তুমি নয় জিরোতেও তো পারো। দুপুরবেলাটায় বই পড়ি। অত পড়ে কি হবে? হ্যাঁ, তুমি কি রায়চাঁদ প্রেমচাঁদ বৃত্তি পাবে? শুধু শুধু শরীরটাকে খাটিয়ে মারা। যেটাকে তুমি সুন্দর শরীর বলছো সেটা তো থাকবে না গো চিরকাল। বরং বই পড়াগুলো থেকে যাবে। গোটা একটা জীবন আর কি নিয়ে থাকবো বলো? আমার যে রূপ আছে সে কথা ভুলতে তোমাদের বেশি দিন লাগেনি, কিন্তু আমার যে বুদ্ধি আছে সেটা তোমাদের পদে পদে স্মরণ করতে হয়েছে। ওই বুদ্ধিটা আমার এতই স্বাভাবিক যে তোমাদের ঘরকন্যার মধ্যে এতকাল কাটিয়েও সে আজও টিকে আছে। মা আমার এই বুদ্ধিটার জন্য ভীষণ উদ্বিগ্ন ছিলেন। মেয়ে মানুষের পক্ষে এক বালাই। যাকে বাধা মেনে চলতে হবে সে যদি বুদ্ধিকে মেনে চলতে চায় তবে ঠোকর খেয়ে খেয়ে তার কপাল ভাঙবেই। কিন্তু কি করব বলো? তোমাদের ঘরের বউয়ের যতটা বুদ্ধির দরকার বিধাতা অসতর্ক হয়ে আমাকে তার চেয়ে অনেকটা বেশি দিয়ে ফেলেছেন। সে আমি এখন ফিরিয়ে দিই কাকে? মরুভূমির মাঝখানে যদি একটি ফুল ফোটে তবে কি করবে সে? মেঘ বৃষ্টি দিয়ে আগলে রাখবে, নাকি প্রচন্ড তাপে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে? বৃষ্টি তো তার নিজের হাতে নেই। তবে কি করবে সে ফুলটির জন্য? কি বা করতে পারে সেই ফুলটিকে আগলে রাখার জন্য? জীবনে যদি কখনো কেউ হঠাৎ আলোক ধেনু হয়ে চলেই আসে, কি করা যায় তার জন্য? আত্মহারা হওয়া ছাড়া, দিশেহারা হওয়া ছাড়া। আমার একটা জিনিস তোমাদের ঘরকন্যার বাইরে ছিল, সেটা কেউ তোমরা জানোনি। আমি লুকিয়ে কবিতা লিখতাম। সে ছাইপাশ যাই হোক না, সেখানে তোমাদের অন্দরমহলের পাঁচিল ওঠেনি। সেইখানেই আমার মুক্তি, সেইখানে আমি। আমার মধ্যে যা কিছু তোমাদের মেজ বউকে ছাড়িয়ে রয়েছে সে তোমরা পছন্দও করোনি, চিনতেও পারোনি। আমি যে কবি সেই 15 বছরেও তোমাদের কাছে ধরা পড়েনি।
তোমাদের ঘরের প্রথম স্মৃতির মধ্যে সবচেয়ে যেটা আমার মনে যাচ্ছে সে তোমাদের গোয়াল ঘর। অন্দরমহলের সিঁড়িতে উঠবার ঠিক পাশের ঘরে তোমাদের গরু থাকে। সামনের উঠোনটুকু ছাড়া তাদের আর নড়বার জায়গা ছিল না। সেই উঠোনের কোণে তাদের জাবনা দেওয়া কাঠের গামলা। সকালে বেয়ারার নানা কাজ, উপবাসী গরুগুলো ততক্ষণে সেই গামলার ধারগুলো চেটে চেটে চেবিয়ে চেবিয়ে খাবলা করে দিত। আমার প্রাণ কাঁদত। আমি পাড়াগাঁয়ের মেয়ে। তোমাদের বাড়িতে যেদিন নতুন এলুম সেদিন সেই 2টি গরু এবং 3টি বাছুরই সমস্ত শহরের মধ্যে আমার চিরপরিচিত আত্মীয়ের মতো আমার চোখে ঠেকল। যতদিন নতুন বউ ছিল নিজে না খেয়ে লুকিয়ে ওদের খাওয়াতুম। যখন বড় হলাম তখন গরুর প্রতি আমার প্রকাশ্য মমতা লক্ষ্য করে আমার ঠাট্টার সম্পর্কীয়রা আমার গোত্র সম্বন্ধে সন্দেহ প্রকাশ করতে লাগলেন। আচ্ছা, আমাকে ও বাড়ি পাঠিয়ে দিলে হতো না? ও বাড়ি বলতে? মায়ের কাছে। ও, তোমাদের সেই গ্রামের বাড়িতে? হ্যাঁ, কতবার করে মা চিঠি লিখলেন। কেন, এখানে কি তোমার যত্ন কিছু কম হচ্ছে? আর একজনকে কি আলাদা করে রাখবো? না, তা নয়, তবে দিদিরও তো নানা কাজ, আর কাজের লোকেদের কি কেবল আমায় নিয়ে পড়ে থাকলেই চলে? তাই বলে এখন ওই দুর্গম রাস্তা ভেঙে, আর তাছাড়া বাড়ির এই প্রথম বংশধর, এ বাড়িরও তো একটা সম্মান আছে, গৌরব আছে, সেই সব ফেলে শেষে কিনা অজপাড়া গায়ে গিয়ে খোকা হলো। ও, খোকাই যে হবে তুমি জানলে কি করে? আমার মেয়েটি জন্ম নিয়েই মারা গেল। আমাকেও সে সঙ্গে যাওয়ার সময় ডাক দিয়েছিল। সে যদি বেঁচে থাকতো তাহলে সেই আমার জীবনে যা কিছু বড়, যা কিছু সত্য সমস্ত এনে দিত। তখন মেজ বউ থেকে একেবারে মা হয়ে বসতুম। মা যে এক সংসারের মধ্যে থেকেও বিশ্ব সংসারের। মা হওয়ার দুঃখটুকু পেলেম, মা হওয়ার মুক্তিটুকু পেলুম না। মনে আছে ইংরেজ ডাক্তার এসে আমাদের অন্দর দেখে আশ্চর্য হয়েছিল এবং আতুর ঘর দেখে বিরক্ত হয়ে বকাবকি করেছিল। সদরে তোমাদের একটু বাগান আছে, ঘরে সাজসজ্জা আসবাবপত্রের অভাব নেই। আর অন্দরটা যেন পশমের কাজের ঠিক উল্টো পিঠ। সেদিকে কোনো লজ্জা নেই, স্ত্রী নেই, শয্যা নেই। সেদিকে আলো মিটমিট করে জ্বলে, হাওয়া চোরের মতো প্রবেশ করে। উঠোনের আবর্জনা নড়তে চায় না। দেওয়ালের এবং মেঝের সমস্ত কলঙ্ক অক্ষয় হয়ে বিরাজ করে। কিন্তু ডাক্তার একটু ভুল করেছিল। সে ভেবেছিল এটা বুঝি আমাদের অহরাত্র দুঃখ দেয়। ঠিক উল্টো। এই অনাদর জিনিসটাই ছাইয়ের মতো। সে ছাই আগুনকে হয়তো ভিতরে ভিতরে জমিয়ে রাখে, কিন্তু বাইরে থেকে তার তাপটাকে বুঝতে দেয় না। আত্মসম্মান যখন কমে যায় তখন অনাদরকে তো অনার্য বলে মনে হয় না। সেই জন্যই তার বেদনা নেই। তাই তো মেয়ে মানুষ দুঃখ বোধ করতেই লজ্জা পায়। আমি তাই বলি, মেয়ে মানুষকে যদি দুঃখ পেতেই হবে এইটাই তোমাদের ব্যবস্থা হয়, তাহলে যতদূর সম্ভব তাকে অনাদরে রেখে দেওয়াই ভালো। আদরে দুঃখে ব্যথাটা কেবল বেড়ে ওঠে। যেমন করেই রাখো, দুঃখ যে আছে
এই কথা মনে করার কথাও কোনোদিন মনে আসেনি। আতুর ঘরে মরণ যখন মাথার কাছে এসে দাঁড়ালো, মনে ভয়ই হলো না। জীবন কি যে মরণকে ভয় করতে হবে? আদরে যত্নে যাদের প্রাণের বাঁধন শক্ত করেছে, মরতে তাদেরই বাঁধে। সেদিন যম যদি আমাকে ধরে টান দিত, তাহলে আলগা মাটি থেকে যেমন অতি সহজে ঘাসের চাপড়া উঠে আসে, সমস্ত শিকড় শুদ্ধ, আমি তেমনি করে উঠে আসতুম। বাঙালির মেয়ে তো কথায় কথায় মরতে চায়, কিন্তু এমন মরায় বাহাদুরিটা কি? মরতে লজ্জা হয়। আমাদের পক্ষে ওটা এতই সহজ। আমার মেয়েটি তো সন্ধ্যা তারার মতো ক্ষণকালের জন্য উদয় হয়েই অস্ত গেল। আবার আমার নিত্যকর্ম এবং গরু বাছুর নিয়ে পড়ল। জীবন তেমনি করে গড়াতে গড়াতে শেষ পর্যন্ত কেটে যেত। আজকে তোমাকে এই চিঠি লিখবার কোনো দরকারই হতো না, কিন্তু বাতাসে সামান্য একটা বীজ উড়িয়ে নিয়ে এসে পাকা দালানের মধ্যে অশ্বত্থ গাছের অঙ্কুর বের করে শেষকালে সেইটুকু থেকেই ইট কাঠের বুকের পাঁজর বিদীর্ণ হয়ে যায়। আমার সংসারের পাকা বন্দোবস্তের মাঝখানে ছোট্ট একটুখানি জীবনের কণা কোথা থেকে উড়ে এসে পড়ল। তারপর থেকে ফাটল শুরু হলো। বিধবা মার মৃত্যুর পরে আমার বড় জায়ের বোন বিন্দু তার খুড়তুতো ভাইদের অত্যাচারে আমাদের বাড়িতে তার দিদির কাছে এসে যেদিন আশ্রয় নিলে, তোমরা সেদিন ভাবলে এই আবার কোথাকার আপদ। আমার পোড়া স্বভাব, কি করব বলো? দেখলুম তোমরা সকলেই মনে মনে বিরক্ত হয়ে উঠেছ। সেই জন্যই এই নিরাশ্রয় মেয়েটির পাশে আমার সমস্ত মন যেন একেবারে কোমর বেঁধে দাঁড়ালো। পরের বাড়িতে পরের অনিচ্ছাতে এসে আশ্রয় নেওয়া যে কত বড় অপমান, তাই পড়ে সেও যাকে স্বীকার করতে হলো, তাকে কি একপাশে ঠেলে রাখা যায়? তারপর দেখলাম আমার বড় জায়ের দশা। তিনি নিতান্ত দরদে পড়ে বোনটিকে নিজের কাছে এনেছেন বটে, কিন্তু যখন দেখলেন স্বামীর অনিচ্ছা, তখন এমন ভাব করতে লাগলেন যেন এ তার এক বিষম বালাই, যেন একে দূর করতে পারলেই তিনি বাঁচেন। এই অনাথা বোনটিকে যে মন খুলে প্রকাশ্যে স্নেহ দেখাবেন, সে সাহস তার হলো না। তিনি পতিব্রতা। তার এই সংকট দেখে আমার মন আরো ব্যথিত হয়ে উঠল। দেখলাম বড় যা সকলকে একটু বিশেষ করে দেখিয়ে দেখিয়ে বিন্দুর খাওয়া পড়ার এমনি মোটা রকমের ব্যবস্থা করলেন এবং বাড়ির সর্বপ্রকার দাসী বৃত্তিতে তাকে এমনভাবে নিযুক্ত করলেন যে আমার কেবল দুঃখ নয়, লজ্জা বোধ হলো। তিনি সকলের কাছে প্রমাণ করবার জন্যে ব্যস্ত যে আমাদের সংসারে ফাঁকি দিয়ে বিন্দুকে ভারী সুবিধা দরে পাওয়া গেছে। ও কাজ দেয় বিস্তর, অথচ খরচের হিসাবে বেজায় সস্তা। আমাদের বড় জায়ের বাপের কুল ছাড়ার বড় কিছু ছিল না, রূপও না, টাকাও না। আমার শ্বশুরের হাতে পায়ে ধরে কেমন করে তোমাদের ঘরে তার বিবাহ হলো সে তো সমস্তই জানো। তিনি নিজের বিবাহটাকে এ বংশের প্রতি এক বিষম অপরাধ বলেই চিরকাল মনে জেনেছেন। সেই জন্যে সকল বিষয় নিজেকে যতটা সম্ভব সংকুচিত করে তোমাদের ঘরে তিনি অতি অল্প জায়গা জুড়ে থাকেন। কিন্তু তার এই সাধু দৃষ্টান্তে আমাদের বড় মুশকিল হয়েছে। আমি সকল দিকে আপনাকে অত অসম্ভব খাটো করে দেখাতে পারি না। আমি যেটাকে ভালো বলে বুঝি আর কারো খাতিরে সেটাকে মন্দ বলে মেনে নেওয়া আমার কর্ম নয়। তুমিও তার অনেক প্রমাণ পেয়েছ। বিন্দুকে আমি আমার ঘরে টেনে নিলুম। দিদি বললেন, মেজ বউ এই গরিব ঘরের মেয়ের মাথাটিও খেতে লেগেছে। আমি যেন একটা ভীষণ বিপদ ঘটালুম এমনি ভাবে
তিনি সকলের কাছে নালিশ করে বেড়ালেন, কিন্তু আমি নিশ্চয়ই জানি তিনি মনে মনে বেঁচে গেলেন। এখন দোষের বোঝা আমার উপরই পড়ল। তিনি বোনকে নিজে যে স্নেহ দেখাতে পারতেন না, আমাকে দিয়ে সেই স্নেহটুকু করিয়ে নিয়ে তার মনটা হালকা হলো। আমার বড় যা বিন্দুর বয়স থেকে 2-4টে অঙ্ক বাদ দিতে চেষ্টা করতেন, কিন্তু তার বয়স যে 14-র চেয়ে কম ছিল না, এ কথা লুকিয়ে বললে অন্যায় হতো না। তুমি তো জানো সে দেখতে এতই মন্দ ছিল যে পড়ে গিয়ে সে যদি মাথা ভাঙত তবে ঘরের মেঝেটার জন্যই লোকে উদ্বিগ্ন হতো। কাজেই পিতা মাতার অভাবে কেউ তাকে বিয়ে দেওয়ার ছিল না, এবং তাকে বিয়ে করবার মতো মনের জোরই বা কজন লোকের ছিল। বিন্দু বড় ভয় ভয় আমার কাছে এলো, যেন আমার গায়ে তার ছোঁয়াচ লাগলে আমি সইতে পারবো না। বিশ্ব সংসারে তার যেন জন্মাবার কোনো শর্তই ছিল না, তাই সে কেবলই পাশ কাটিয়ে চোখ এড়িয়ে চলত। তার বাপের বাড়িতে তার খুড়তুতো ভাইরা তাকে এমন একটু কোনো ছেড়ে দিতে চায়নি যে কোনো একটা অনাবশ্যক জিনিস পড়ে থাকতে পারে। অনাবশ্যক আবর্জনা ঘরের আশেপাশে অনায়াসে স্থান পায়, কেননা মানুষ তাকে ভুলে যায়। কিন্তু অনাবশ্যক মেয়ে মানুষ যে একে অনাবশ্যক, আবার তার উপরে তাকে ভোলাও শক্ত, সেই জন্যে আস্থা করেও তার স্থান নেই। অথচ বিন্দুর খুড়তুতো ভাইরে যে জগতে পরমাবশ্যক পদার্থ তা বলবার জো নেই, কিন্তু তারা বেশ আছে। তাই বিন্দুকে যখন আমার ঘরে ডেকে আনলুম, তার বুকের মধ্যে কাঁপতে লাগলো। তার ভয় দেখে আমার বড় দুঃখ হলো। আমার ঘরে যে তার একটুখানি জায়গা আছে সে কথাটি আমি অনেক আদর করে তাকে বুঝিয়ে দিলুম, কিন্তু আমার ঘর তো শুধু আমারই ঘর নয়। কাজেই কাজটি সহজ হলো না। 2-4 দিন আমার কাছে থাকতেই তার গায়ে লাল লাল কি যেন উঠল। হয়তো সে ঘামাচ্ছি, নয়তো আর কিছু হবে। তোমরা বললে বসন্ত, কেননা ও যে বিন্দু। তোমাদের পাড়ায় এক আনাড়ি ডাক্তার এসে বললে আর 2-1 দিন না গেলে ঠিক বলা যায় না, কিন্তু সেই 2-1 দিনের সবুর সইবে কে? বিন্দু তো তার ব্যামোর লজ্জাতে মরবার জো হলো। আমি বললুম, বসন্ত হয়তো হোক, আমি আমাদের সে আতুর ঘরে ওকে নিয়ে থাকবো, আর কাউকে কিছু করতে হবে না। এই নিয়ে আমার উপরে তোমরা যখন সকলে মার মূর্তি ধরেছ, এমনকি বিন্দুর দিদিও যখন অত্যন্ত বিরক্তির ভান করে পোড়া কপালি মেয়েটাকে হাসপাতালে পাঠাবার প্রস্তাব করছেন, এমন সময় ওর গায়ের সমস্ত লাল দাগ একদম মিলিয়ে গেল। তোমরা দেখি তাতে আরো ব্যস্ত হয়ে উঠলে, বললে নিশ্চয়ই বসন্ত বসে গিয়েছে, কেননা ও যে বিন্দু। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কেন? একটা বসন্তের রুগীকে বাড়িতে পুষে রেখেছো? উফ, বিন্দুর বসন্ত হয়নি। কি হয়েছে তাহলে? কি হয়েছে তা জানবার জন্যই তো ডাক্তারবাবু আরো 2 দিন অপেক্ষা করতে বলেছিলেন, কিন্তু তোমাদের সে সবুর সইবে কে? কি আশ্চর্য! ওকে তো পথে ফেলে দিতে বলছি না, হাসপাতালে পাঠাও। রোগীর চিকিৎসা তারা তোমার থেকে ভালো করে করতে পারবে, এই কথাটা তো মানবে। সত্যি রোগী হলে নিশ্চয়ই পাঠাতুম, সঙ্গে নিজে গিয়ে হাসপাতালে রাতও জাগতুম। ওর কিছু হয়নি, তুমি যাও। সবে একটু শুয়েছে, চেঁচামেচি করলে ঘুমটা ভেঙে যাবে, যাও। অনাদরে মানুষ হবার একটা মস্ত গুণ যে শরীরটাকে তাতে একেবারে অজর অমর করে তোলে। ব্যামো হতেই চায় না, মরার রাস্তাগুলো একেবারেই বন্ধ। রোগ তাই ওকে ঠাট্টা করে গেল, কিছুই হলো না।
এটা বেশ বোঝা গেল, পৃথিবীর মধ্যে সবচেয়ে অকিঞ্চিতকর মানুষকে আশ্রয় দেওয়াই সবচেয়ে কঠিন। আশ্রয়ের দরকার যার যত বেশি, আশ্রয়ের বাধাও তার তেমনি বিষম। আমার সম্বন্ধে বিন্দুর ভয় যখন ভাঙল, তখন ওকে আর এক গেরোয় ধরল। আমাকে এমনি ভালোবাসতে শুরু করলে যে আমাকে ভয় ধরিয়ে দিলে। ভালোবাসার এইরকম মূর্তি সংসারে তো কোনোদিন দেখিনি। বইতে পড়েছি বটে, সেও মেয়ে পুরুষের মধ্যে। আমার যে রূপ ছিল সে কথা আমার মনে করবার কোনো কারণ বহুকাল ঘটেনি। এতদিন পরে সেই রূপটা নিয়ে পড়ল এই কুশ্রী মেয়েটি। আমার মুখ দেখে তার আর চোখের আশ মিটত না, বলতো, দিদি, তোমার এই মুখখানি আমি ছাড়া আর কেউ দেখতে পাইনি। যেদিন আমি নিজের চুল নিজে বাঁধতুম সেদিন তার ভারী অভিমান। আমার চুলের বোঝা দুই হাত দিয়ে নাড়তে চাড়তে তার ভারী ভালো লাগতো। কোথাও নিমন্ত্রণে যাওয়া ছাড়া আমার তো সাজগোজের কোনো প্রয়োজন ছিল না, কিন্তু বিন্দু আমাকে অস্থির করে রোজই কিছু না কিছু সাজ করাতো। মেয়েটা আমাকে নিয়ে একেবারে পাগল হয়ে উঠল। তোমাদের অন্দরমহলে কোথাও জমি এক ছটাক নেই। উত্তর দিকের পাঁচিলের গায়ে নর্দমার ধারে কোনো গদিকে একটা গাব গাছ জন্মেছে। যেদিন দেখতুম সেই গাবের নতুন পাতাগুলি রাঙা টকটকে হয়ে উঠেছে, সেদিন জানতুম ধরাতলে বসন্ত এসেছে বটে। আমার ঘরকন্যার মধ্যে ওই অনাদৃত মেয়েটার চিত্ত যেদিন আগা গোড়া এমন রঙিন হয়ে উঠল, সেদিন বুঝলুম হৃদয়ের জগতেও একটা বসন্তের হাওয়া আছে। সে কোন স্বর্গ থেকে আসে, গলির মোড় থেকে আসে না। বিন্দুর ভালোবাসার দুঃসহ বেহিক আমাকে অস্থির করে তুলেছিল। একবার তার উপর রাগ হতো, সে কথা স্বীকার করি, কিন্তু তার এই ভালোবাসার ভিতর দিয়ে আমি আপনার একটি স্বরূপ দেখলাম, যা আমি জীবনে আর কোনো দিন দেখিনি। সেই আমার মুক্ত স্বরূপ। এদিকে বিন্দুর মতো মেয়েকে আমি যে এতটা আদর যত্ন করছি, হে তোমাদের অত্যন্ত বাড়াবাড়ি বলে ঠেকল। এর জন্যে খুঁত খুঁত খিটখিটের অন্ত ছিল না। যেদিন আমার ঘর থেকে বাজুবন্ধ চুরি গেল, সেদিন সেই চুরিতে বিন্দুর যে কোনো রকমের হাত ছিল, এই কথার আভাস দিতে তোমাদের লজ্জা হলো না। কোথায় গেল বলো তো বাজুবন্ধটা? এইখানেই তো খুলে রেখেছিলাম, বইটা পড়ে পাতার মাঝে। আচ্ছা, গয়না কি বুকমার্ক না পেপার ওয়েট? কাজের লোকেদের জিজ্ঞেস করেছো? ওরাই তো খুঁজলো আমার সঙ্গে এতক্ষণ। কোথায় যে রাখলাম, গয়নার বাক্সে নেই, আলমারিতেও নেই, দেরাজগুলো সব দেখেছি। কাল বিয়ে বাড়িতে ফেলে আসোনি? না গো, ফিরে আসার পর বিন্দু এসে অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে রইলে, আমায় ছুঁয়ে ছুঁয়ে দেখলে। তখনও হাতে বাজুবন্ধটা ছিল, আমি দেখেছি। তাহলে তো বোঝাই যাচ্ছে কার কাজ। মানে? যেটা বুঝেছো সেটাই বলেছি। আরো আদর দিয়ে মাথায় তোলো। না না, তোলো। কি বলতে চাইছোটা কি তুমি? বিন্দু সে চুরি করেছে? তুমি তো তোমার কাছের লোকেদের দোষ দেখতেই পাও না। দোষ দেখতে পাওয়া আর চোর অপবাদ দেওয়া এক হলো? হ্যাঁ, তুমি চোখে কাপড় দিয়ে মিথ্যে অন্ধ হয়ে বসে থাকো। এখন কোনো কথাতেই কিছু লাভ হবে না।
গরিবের লোভ যে কি জিনিস সেটা যদি তুমি বুঝতে। আমার বাপের বাড়ির লোক তোমাদের থেকে তো অনেক অনেক গরিব। তাহলে আমি আসার পর এ বাড়ি থেকে যা যা হারিয়েছে সেসব আমি নিয়েছি বলো। ও, এখন নিজের সঙ্গে ওর তুলনা করবে? এই তো দেখো এখানেই পড়ে আছে, কখন টেবিলের তলায় গড়িয়ে চলে গেছে দেখতেই পাইনি। যখন স্বদেশি হাঙ্গামায় বাড়ি তল্লাশি হতে লাগলো তখন তোমরা অনায়াসে সন্দেহ করে বসলে যে বিন্দু পুলিশের পোষা মেয়ে চোর। তার আর কোনো প্রমাণ ছিল না, কেবল এই প্রমাণ যে ও বিন্দু। তোমাদের বাড়ির দাসীরা ওর কোনো রকম কাজ করতে আপত্তি করত। তাদের কাউকে ওর কাজ করবার ফরমাশ করলে ও মেয়েও যেন একেবারে সংকোচে আড়ষ্ট হয়ে উঠত। এই সকল কারণেই ওর জন্য আমার খরচ বেড়ে গেল। আমি বিশেষ করে একজন আলাদা দাসী রাখলাম, সেটা তোমাদের ভালো লাগেনি। বিন্দুকে আমি যেসব কাপড় পরতে দিতাম তা দেখে তুমি এত রাগ করেছিলে যে আমার হাত খরচের টাকা বন্ধ করে দিলে। কি ব্যাপারটা কি? হ্যাঁ, সারাক্ষণ তো বলো যে ও ভোলা ভালা অনাথ বাচ্চা একটা মেয়ে, ধোয়া তুলসী পাতা একেবারে। তা আজ তো দেখতেই পেলাম না। এই ওটা কে আগে সেটা বলো। ওই যাকে ঘরে পুষে রেখেছো। বৌদি কোত্থেকে যে আপদটাকে জুটিয়ে আনলো। শোনো, আমার সামনে বিন্দুকে একদম বাজে কথা বলবে না। তাহলে চোরই বলি? ওটা বেশি ভালো শুনতে লাগবে। এসব কেন বলছো? কি করেছে ও? কিসের জন্য ওকে চোর বলা হচ্ছে? বললাম যে দেখে এসেছি। কি চুরি করেছে ও? চোরের তবুও লজ্জা থাকে, বামাল সরিয়ে রাখে অন্য কোথাও। এর তো সেসবও নেই। এত ভনিতা না করে কি চুরি করেছে সেটা বলো। সারাদিন বই পড়া নিয়ে আছো, নিজের জিনিসপত্রের দিকে কোনো হুঁশ কি আছে? সেই গেল বছর পুজোতে মেদিনীপুরের মাসিরা যে শাড়িটা দিয়েছিলেন ওটাই তো ওকে পরে থাকতে দেখলাম। বাবা, তুমি আমার শাড়ি চেনো এত ভালো করে? কই, আমায় তো চিনলে না কোনোদিন। আর আমি আমার জিনিসপত্র খুব ভালো করেই গুছিয়ে রাখি। মেদিনীপুরের মাসির দেওয়া সেই শাড়িটা আমি বিন্দিকে পরতে দিয়েছি। কেন? এর অনেকগুলো উত্তর হয়, আপাতত একটাও দিতে ইচ্ছে করছে না। কি ইচ্ছে করছে তবে? তবে সেটাই বলি, শোনো। আমার ইচ্ছে আমার শাড়ি আমি পরতে দিয়েছি। তার পরদিন থেকে গরমি 5 শিকে দামের মোটা জোড়া কোরা কলের ধুতি পরতে আরম্ভ করে দিল। আর মতির মা যখন আমার এঁটো ভাতের থালা নিয়ে যেতে এলো তাকে বারণ করে দিলুম। আমি নিজে উঠোনের কলতলায় গিয়ে এঁটো ভাত বাছুরকে খাইয়ে বাসন মেজেছি। একদিন হঠাৎ সে দৃশ্যটি দেখে তুমি খুব খুশি হওনি। আমাকে খুশি না করলেও চলে, আর তোমাদের খুশি না করলেই নয়, এই সুবুদ্ধিটা আজ পর্যন্ত আমার ঘটে এলো না। এদিকে তোমাদের রাগও যেমন বেড়ে উঠেছে, বিন্দুর বয়সও তেমনি বেড়ে চলেছে। সেই স্বাভাবিক ব্যাপারে তোমরা অস্বাভাবিক রকমের বিব্রত হয়ে উঠেছিলে এমন। একটা কথা মনে করে আমি ভারী আশ্চর্য হই। তোমরা জোর করে কেন বিন্দুকে তোমাদের বাড়ি থেকে বিদায় করে দাওনি? আমি বেশ বুঝি তোমরা আমাকে মনে মনে ভয় করো। বিধাতা যে আমাকে বুদ্ধি দিয়েছিলেন, ভিতরে ভিতরে তার খাতির না করে তোমরা বাঁচো না। অবশেষে বিন্দুকে নিজের শক্তিতে বিদায় না করতে পেরে তোমরা প্রজাপতি দেবতার শরণাপন্ন হলে। বিন্দুর বর ঠিক হলো। বড়জা বললেন, বাঁচলুম, মা কালী আমাদের বংশের মুখ রক্ষা করলেন। বর কেমন তা জানি নে,
তোমাদের কাছেই শুনলুম সকল বিষয়ই ভালো। বিন্দু আমার পা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো, বললে, দিদি, আমার আবার বিয়ে করা কেন? আমি তাকে অনেক বুঝিয়ে বললুম, বিন্দু তুই ভয় করিস নে, শুনেছি তোর বর ভালো। বর যদি ভালো হয়, আমার কি আছে যে আমাকে তার পছন্দ হবে? বরপক্ষেরা বিন্দুকে তো দেখতে আসবার নামও করলে না। বড় দিদি তাতে আরো নিশ্চিন্ত হলেন। কিন্তু দিন রাত্রে বিন্দুর কান্না আর থামতে চায় না। সে তার কি কষ্ট সে আমি জানি। বিন্দুর জন্য সংসারে আমি অনেক লড়াই করেছি, কিন্তু ওর বিবাহ বন্ধ হোক এই কথা বলবার সাহস আমার হলো না। কিসের জন্যই বা বলবো? আমি যদি মারা যাই ওর কি দশা হবে? একে তো মেয়ে, তাতে কালো মেয়ে, কার ঘরে চললো, ওর কি দশা হবে? সেসব কথা না ভাবাই ভালো। ভাবতে গেলে প্রাণ কেঁপে ওঠে। বিন্দু বললে, দিদি, বিয়ের আর 5 দিন আছে, এর মধ্যে আমার মরণ হবে নাকি? আমি তাকে খুব করে ধমকি দিলুম, কিন্তু অন্তর্যামী জানেন যদি কোনো সহজভাবে বিন্দুর মৃত্যু হতে পারত তাহলে আমি আরাম বোধ করতুম। বিবাহের আগের দিন বিন্দু তার দিদিকে গিয়ে বললে, দিদি, আমি তোমাদের গোয়াল ঘরে পড়ে থাকবো, আমাকে যা বলবে তাই করব। তোমার পায়ে পড়ি, আমাকে এমন করে ফেলে দিও না, দিও না দিদি। কিছুকাল থেকে লুকিয়ে লুকিয়ে দিদির চোখ দিয়ে জল পড়ছিল। সেদিনও পড়ল, কিন্তু শুধু হৃদয় তো নয়, শাস্ত্রও আছে। তিনি বললেন, জানিস তো বিন্দি, পতি হচ্ছে স্ত্রীলোকের গতি, মুক্তি সব। কপালে যদি দুঃখ থাকে তো কেউ খণ্ডাতে পারবে না। আসল কথা হচ্ছে কোনো দিক দিয়ে কোনো রাস্তাই নেই। বিন্দুকে বিবাহ করতেই হবে, তারপরে যা হয় তা হোক। আমি চেয়েছিলাম বিয়েটা যাতে আমাদের বাড়িতেই হয়, কিন্তু তোমরা বলে বসলে বরের বাড়িতেই হওয়া চাই। সেটা তাদের কৌলিক প্রথা। আমি বুঝলুম বিন্দুর বিবাহের জন্য যদি তোমাদের খরচ করতে হয় তবে সেটা তোমাদের গৃহদেবতার কিছুতেই সইবে না। কাজেই চুপ করে যেতে হলো। কিন্তু একটা কথা তোমরা কেউ জানো না। দিদিকে জানাবার ইচ্ছে ছিল কিন্তু জানাইনি, কেননা তাহলে তিনি ভয়েই মরে যেতেন। আমার কিছু কিছু গয়না দিয়ে আমি লুকিয়ে বিন্দুকে সাজিয়ে দিয়েছিলাম। বোধ করি দিদির চোখে সেটা পড়ে থাকবে, কিন্তু সেটা তিনি দেখেও দেখেননি। দোহাই ধর্মের, সেজন্য তোমরা তাকে ক্ষমা করো। যাবার আগে বিন্দু আমায় জড়িয়ে ধরে বললে, দিদি, আমাকে তোমরা তাহলে শেষ পর্যন্ত ত্যাগ করলে? আমি বললুম, না বিন্দি, তোর যেমন দশাই হোক না কেন আমি তোকে শেষ পর্যন্ত ত্যাগ করব না। 3 দিন কেটে গেল। তোমাদের তালুকের প্রজা খাবার জন্যে তোমাকে যে ভেড়া দিয়েছিল তাকে তোমার জঠরাগ্নি থেকে বাঁচিয়ে আমি আমাদের একতলায় কয়লা রাখবার ঘরের একপাশে বাস করতে দিয়েছিলাম। সকালে উঠে আমি নিজেই তাকে দানা খাইয়ে আসতাম। তোমার চাকরদের প্রতি 2-1 দিন ভরসা করে দেখেছি
তাকে খাওয়ানোর চেয়ে তাকে খাওয়ার প্রতি তাদের বেশি ঝোঁক। সেদিন সকালে সেই ঘরে ঢুকে দেখি বিন্দু এক কোণে জড়সড় হয়ে বসে আছে। আমাকে দেখে এবার পা জড়িয়ে ধরে লুটিয়ে পড়ে নিঃশব্দে কাঁদতে লাগলো। বিন্দুর স্বামী পাগল। সত্যি বলছিস বিন্দি? এত বড় মিথ্যে কথা তোমার কাছে বলতে পারি দিদি? তিনি পাগল। শ্বশুরের বিবাহে মত ছিল না, কিন্তু তিনি আমার শাশুড়িকে জমের মতো ভয় করেন। তিনি বিবাহের পূর্বেই কাশি চলে গেছেন। শাশুড়ি জেদ করে তার ছেলের বিয়ে দিয়েছেন। আমি সেই রাস করা কয়লার উপরে বসে পড়লুম। মেয়ে মানুষকে মেয়ে মানুষ দয়া করে না বলে? ও তো মেয়ে মানুষ বই তো নয়। ছেলে হোক না পাগল, সে তো পুরুষ বটে। বিন্দুর স্বামীকে হঠাৎ পাগল বলে বোঝা যায় না, কিন্তু এক একদিন সে এমন উন্মাদ হয়ে ওঠে যে তাকে ঘরে তালা বন্ধ করে রাখতে হয়। বিবাহের রাত্রে সে ভালো ছিল, কিন্তু রাত জাগা প্রভৃতি উৎপাতে দ্বিতীয় দিন থেকে তার মাথা একেবারে খারাপ হয়ে উঠল। বিন্দু দুপুরবেলায় পিতলের থালায় ভাত খেতে বসেছিল। হঠাৎ তার স্বামী থালা শুদ্ধ ভাত টেনে উঠোনে ফেলে দিল। হঠাৎ কেন তার মনে হয়েছে বিন্দু স্বয়ং রানী রাসমণি। বেয়ারাটা নিশ্চয়ই সোনার থালা চুরি করে রানীকে তার নিজের থালায় ভাত খেতে দিয়েছে, এই তার রাগ। বিন্দু তো ভয়েই মরে গেল। তৃতীয় রাত্রে শাশুড়ি যখন তাকে স্বামীর ঘরে শুতে বললে, বিন্দুর প্রাণ শুকিয়ে গেল। শাশুড়ি তার প্রচন্ড রাগলে জ্ঞান থাকে না, সেও পাগল, কিন্তু পুরো নয় বলে আরো ভয়ানক। বিন্দুকে ঘরে ঢুকতে হলো। স্বামী সে রাত্রে ঠান্ডা ছিল, কিন্তু ভয়ে বিন্দুর শরীর যেন কাঠ হয়ে গেল। স্বামী যখন ঘুমিয়েছে, অনেক রাত্রে সে অনেক কৌশলে পালিয়ে এসেছে, তার বিস্তারিত বিবরণ লিখবার দরকার নেই। ঘৃণায় রাগে আমার সকল শরীর জ্বলতে লাগলো। আমি বললাম, এমন ফাঁকির বিয়ে বিয়েই নয়। বিন্দু, তুই যেমন ছিলি আমার কাছে তেমনই থাক, দেখি তোকে কে নিয়ে যেতে পারে। তোমরা বললে বিন্দু মিথ্যে কথা বলছে। মানে? কি মানে? হ্যাঁ, এই সহজ কথাটার মানে বুঝতে পারছো না? বিন্দি কখনো মিথ্যে বলেনি। ও অন্তত আমাকে মিথ্যে কথা বলবে না। এত ভরসা করো ওর ওপর? এতটা তো দিদিও করে না। সেটা তার ব্যাপার। বিন্দুকে ছেড়ে দাও, ওকে শ্বশুর বাড়ি পাঠাতে হবে। না, মরে গেলেও না। এরপর ও বাড়ির লোক যদি পুলিশ কেস করে তখন? কারাবাস তো ওদেরই করা উচিত। ফাঁকি দিয়ে পাগল ছেলের সঙ্গে বিয়ে দিয়েছে। মেজবউ বোঝার চেষ্টা করো, এটা কোর্ট কাচারির ব্যাপার। আমাদের কথা, বিন্দির কথা আদালত শুনবে না। খরচটা কোত্থেকে আসবে? আমি নিজের গয়না বেচে যা করতে পারি করব, ওকে যেতে দেব না। এখন পথ ছাড়ো, অনেক কাজ আছে, সরো। আমার যে কি জোর আছে জানি নে, কিন্তু কসাইয়ের হাত থেকে যে গরু প্রাণ ভয়ে পালিয়ে এসে আমার কাছে আশ্রয় নিয়েছে, তাকে পুলিশের দ্বারায় আবার সেই কসাইয়ের হাতে ফিরিয়ে দিতে হবে। এ কথা কোনো মতেই আমার মন মানতে পারল না। আমি স্পর্ধা করে বললুম, তাদের থানায় খবর। এই বলে মনে করলুম বিন্দুকে এই বেলা আমার শোবার ঘরে এনে তালা বন্ধ করে বসে থাকি। খোঁজ নিয়ে দেখি বিন্দু নেই। তোমাদের সঙ্গে আমার বাদ প্রতিবাদ যখন চলছিল, বিন্দু আপনি বাইরে গিয়ে তার ভাসুরের কাছে ধরা দিয়েছে। ও বুঝেছে যে এই বাড়িতে যদি সে থাকে তবে আমাকে সে বিষম বিপদে ফেলবে। মাঝখানে পালিয়ে এসে বিন্দু আপন দুঃখ আরো বাড়ালে।
শাশুড়ির তর্ক এই যে তার ছেলে তো ওকে খেয়ে ফেলছিল না। মন্দ স্বামীর দৃষ্টান্ত সংসারে দুর্লভ নয়, তাদের সঙ্গে তুলনা করলে তার ছেলে তো সোনার চাঁদ। আমার বড় যা বললেন, ওরে পোড়া কপাল, তা নিয়ে দুঃখ করে কি করব? তা পাগল হোক ছাগল হোক, স্বামী তো বটে। কুষ্ঠ রোগীকে কোলে করে তার স্ত্রী বেশ্যার বাড়িতে পৌঁছে দিয়েছে। সতীসাধ্যীর সেই দৃষ্টান্ত তোমাদের মনে জাগছিল। জগতের মধ্যে অধমতম কাপুরুষতার এই গল্পটা প্রচার করে আসতে তোমাদের পুরুষের মনে আজ পর্যন্ত একটুও সংকোচ বোধ হয়নি। সেই জন্যই মানব জন্ম নিয়েও বিন্দুর ব্যবহারে তোমরা রাগ করতে পেরেছ। তোমাদের মাথা হেঁট হয়নি। বিন্দুর জন্যে আমার বুক ফেটে গেল, কিন্তু তোমাদের জন্যে আমার লজ্জার সীমা ছিল না। আমি তো পাড়া গিয়ে মেয়ে, তার উপরে তোমাদের ঘরে পড়েছি। ভগবান কোন ফাঁক দিয়ে আমার মধ্যে এমন বুদ্ধি দিলেন? তোমাদের এসব ধর্মের কথা আমি যে কিছুই শুনতে পারলাম না। আমি নিশ্চয়ই জানতো মরে গেলেও বিন্দু আমাদের ঘরে আর আসবে না, কিন্তু আমি যে তাকে বিয়ের আগের দিন আশা দিয়েছিলাম তাকে শেষ পর্যন্ত ত্যাগ করব না। আমার ছোট ভাই শরৎ কলকাতায় কলেজে পড়ছিল। তোমরা জানোই তো, যত রকমের ভলেন্টিয়ারি করা, প্লেগের পাড়ার ইঁদুর মারা, দামোদরের বন্যায় ছোটা, এতেই তার এত উৎসাহ যে উপরে উপরে দুবার সে এমএ পরীক্ষায় ফেল করেও বিন্দুমাত্র দমে যায়নি। আমি তাকে ডেকে বললুম, আরে শরৎ, আয় আয়, ঘরে বস। আর পেনাম করতে হবে না, থাক। তুমি কেমন আছো দিদি? কতদিন পর ডাকলে বলো তো? আমি তো ভেবেছিলাম তুমি হয়তো আমাকে ভুলেই গেছো। আমার যেমন থাকার কথা তেমনই আছি। আর বালাই ষাট ভুলতে যাব কেন? তুই কেমন আছিস ভাইটি? এই চলছে এদিক ওদিক করে। আসলে আমার থাকা না থাকা যাই বলো সবই তো ওই আড়ালে আবডালে, তাই ওই থাকার আলাদা করে আর কোনো মানে হয় না। কিছু তো খাসনি মনে হয়, মুখটা কেমন শুকনো শুকনো। আরে ও ঠিক আছে, তুমি অত ব্যস্ত হচ্ছ কেন? ব্যস্ত হইব না মানেটা কি? দাঁড়া, রমেশ, রমেশ। আজ্ঞে মেজো বৌমা, ডাকছেন? হ্যাঁ, শরৎ এসেছে, আমার ভাই। রুমির মাকে বলো তো একটু লুচি, আলুর দম আর সুজি চাপাতে। বলবে ওর তারা আছে, আমি আসছি। আচ্ছা আচ্ছা মেজো বৌমা। আরে 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 দিদি, এ কি এমন করছো যেন জামাই এসেছে বাড়িতে? তুই যদি সত্যিই কারোর বাড়ির জামাই হতিস তাহলে আমার এত চিন্তা থাকতো না রে। জানতুম তোর সাথে একটা মানুষ অন্তত আছে। কেন গৃহস্থের মেয়ের অকল্যাণ চাইছো বলো তো দিদি? হ্যাঁ, কোন দিন পুলিশের গুলিতে সাবার হয়ে যাব? শুধু শুধু বিধবার সংখ্যা বাড়িয়ে কি লাভ? আরে দিদি, কোথায় যাচ্ছ তুমি? তোর খাবারটা নিয়ে আসি। তুমি তো দেখছি সত্যিই জামাই ষষ্ঠীর খাবার খাওয়াচ্ছ। তার বদলে মূল্যও নেব। মানে ঠিক বুঝলাম না। বিন্দু, আমার সাথে যে মেয়েটি থাকতো, ওর না বিয়ে হয়ে গেছে রে। হ্যাঁ, তুমি লিখেছিলে বটে। ও না পালিয়ে এসেছিল জানিস শরৎ। বিয়ের 3 দিনের মধ্যেই ও বাড়ি থেকে পালিয়ে এসেছিল। ওরা লুকিয়ে পাগল ছেলের সাথে বিন্দুর বিয়ে দিয়েছে। বলো কি? হ্যাঁ রে, সে অনেক কথা। তারপর জোর করে ওকে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিয়েছে এরা। লক্ষ্মী ভাই আমার, একবার আমায় ওর খবর এনে দে। ও মরে গেলেও আর এই মুখ হবে না রে। দিদি, তুমি কিচ্ছু ভেবো না, আমার ঠিকানাটা দাও। দাঁড়া, বইয়ের কোথাও একটা লিখে রাখা আছে, দেখতে হবে। জানিস, ও যখন এসেছিল মাথায় ভরা সিঁদুর, পায়ে আলতা,
লুকিয়ে বসেছিল ওই নিচের ঘরে। আসতে পারি? হে বাবা, ইস, আপনার ঘর আর আপনি জিজ্ঞেস করছেন? ভাই বোনেতে সলা পরামর্শ হচ্ছে বুঝি? না না, এমনি। শরৎ এসেছে একদিন পর, তাই একটু গল্প করছিলাম। কেমন আছেন জামাইবাবু? ভালোই আছি। এই মেজ বউ, একটু বাইরে এসো তো। হ্যাঁ বলো। আবার কি হাঙ্গামা বাঁধিয়েছ? কেন? শরৎ এসেছে হঠাৎ। দিদির কাছে ভাই আসবে, এতে কারণ থাকতে হয় নাকি? কথা ঘুরিও না মেজ বউ, আবার কি ঝামেলা বাঁধালে? সেই গোড়ায় যা সব বাঁধিয়েছিল সে তোমাদেরই কীর্তি। আমাকে তুমি বিয়ে করে এ বাড়িতে আনলে, তারপর থেকে যা চলার চলছে। কেন, নতুন করে কি হলো আবার? বিন্দু কোথায় বলো? কেন? খুকি সেজো না। ও বাড়ি থেকে ওর ভাসুর এসেছে, ও আবার পালিয়েছে, নিশ্চয়ই তোমার কাছেই এসেছে। বিন্দি যদি আমার কাছে আসতো তাহলে আমি সত্যিই তাকে লুকিয়ে রাখতো, সারা বিশ্বে কাউকেই জানতে দিতাম না, তোমাকেও না। প্রয়োজনে মিথ্যে বলতাম, কিন্তু ঈশ্বরের দোহাইও আসেনি আমার কাছে। তাহলে পালিয়ে গেল কোথায়? শুনে আমার বুকের মধ্যে শিল বিঁধল। হতভাগিনীর যে কি অসহ্য কষ্ট তা বুঝল, অথচ কিছুই করবার রাস্তা নেই। শরৎ খবর নিতে ছুটল। সন্ধ্যার সময় ফিরে এসে আমাকে বললে, বিন্দু তার খুড়তো ভাইদের বাড়ি গিয়েছিল, কিন্তু তারা তুমুল রাগ করে তখনই আবার তাকে শ্বশুরবাড়ি পৌঁছে দিয়ে গেছে। এর জন্য তাদের খেসারত এবং গাড়ি ভাড়া দণ্ড যা ঘটেছে, তার ঝাঁজ এখনো তাদের মন থেকে মরেনি। তোমাদের খুড়িমা শ্রীক্ষেত্রে তীর্থ করতে যাবেন বলে তোমাদের বাড়িতে এসে উঠেছেন। আমি তোমাদের বললুম আমিও যাব। আমার হঠাৎ এমন ধর্মে মন হয়েছে দেখে তোমরা এত খুশি হয়ে উঠলে যে কিছুমাত্র আপত্তি করলে না। এই কথাও মনে ছিল যে এখন যদি কলকাতায় থাকি তবে আবার কোন দিন বিন্দুকে নিয়ে ফ্যাসাদ বাঁধিয়ে বসবো। আমাকে নিয়ে বিষম লেটা। বুধবার আমাদের যাওয়ার দিন, রবিবারে সমস্ত ঠিক হলো। আমি শরৎকে ডেকে বললুম, যেমন করে হোক বিন্দুকে বুধবারে পুরী যাওয়ার গাড়িতে তোকে তুলে দিতে হবে। শরতের মুখ প্রফুল্ল হয়ে উঠল। সে বললে, ভয় নেই দিদি, আমি তাকে গাড়িতে তুলে পুরী পর্যন্ত চলে যাব, ফাঁকি দিয়ে জগন্নাথ দেখাটাও হয়ে যাবে। সেই দিন সন্ধ্যার সময় শরৎ আবার এলো। তার মুখ দেখে আমার বুক দমে গেল। কি শরৎ, সুবিধে হলো না বুঝি? না। রাজি করাতে পারলি নে? তার আর দরকার নেই। কাল রাত্রিরে সে কাপড়ে আগুন ধরিয়ে আত্মহত্যা করে মরেছে। বাড়ির যেই ভাইফোঁটার সঙ্গে ভাব করে নিয়েছিলাম তার কাছে খবর পেলুম তোমার নামে সে একটা চিঠি রেখে গিয়েছিল, কিন্তু সেই চিঠি ওরা নষ্ট করে দিয়েছে। যাক, শান্তি পেল। দেশ শুদ্ধ লোক চটে উঠল। বলতে লাগলো, মেয়েদের কাপড়ে আগুন লাগিয়ে মরা একটা ফ্যাশন হয়েছে। তোমরা বললে এ সমস্ত নাটক করা, তা হবে, কিন্তু নাটকের তামাশাটা কেবল বাঙালি মেয়েদের শাড়ির উপর দিয়েই হয় কেন, আর বাঙালি বীর পুরুষদের কোঁচার উপর দিয়ে হয় না কেন, সেটাও তো ভেবে দেখা উচিত। বিন্দিটার এমনি পোড়া কপাল বটে। যতদিন বেঁচে ছিলে রূপে গুণে কোনো যশ পায়নি। মরবার বেলাও যে একটু ভেবে চিনতে এমন একটা নতুন ধরনের মরবে যাতে দেশের পুরুষেরা খুশি হয়ে হাততালি দেবে, তাও তার ঘটে এলো না। মরেও লোকেদের চটিয়ে দিলে।
দিদি ঘরের মধ্যে লুকিয়ে কাঁদলেন, কিন্তু সে কান্নার মধ্যে একটা সান্ত্বনা ছিল। যাই হোক না কেন, তবু রক্ষা হয়েছে। মরেছে বই তো না, বেঁচে থাকলে কি না হতে পারত। তবে চলেই যাবে ঠিক করলে? সময় নিয়ে ভেবে দেখো মেজ বউ। দেখেছি। বৌদির কাছে থাকলে হতো না কয়েকটা দিন? দিদি সামলে নেবে। তবে তুমি সামলাতে পারছো না কেন? আমার কথা ছাড়ো। আমাকে ছেড়ে, এই বাড়ি ছেড়ে থাকোনি তো কোনোদিন। থাকতে পারবে? আমার কথাটা একটু ভাববে না? দুজনকেই থাকতে হবে। আর ফিরবে না? জানি না গো। বেশ, সাবধানে যেও, আর পারলে চিঠি লিখো। আমি তীর্থে এসেছি, বিন্দুর আর আসবার দরকার হলো না, কিন্তু আমার দরকার ছিল। দুঃখ বলতে লোকে যা বোঝে তোমাদের সংসারে, তা আমার ছিল না। তোমাদের ঘরে খাওয়া পড়া অসচ্ছল নয়। তোমার দাদার চরিত্র যেমনই হোক, তোমার চরিত্রে এমন কোনো দোষ নেই যাতে বিধাতাকে মন্দ বলতে পারি। যদিও বা তোমার স্বভাব তোমার দাদার মতোই হতো, তাহলেও হয়তো মোটের উপর আমার এমনিভাবেই দিন চলে যেত। আমার সতীসাধ্যী বড় জায়ের মতন পতিদেবতাকে দোষ না দিয়ে বিশ্বদেবতাকেই আমি দোষ দেওয়ার চেষ্টা করতাম। অতএব তোমাদের নামে আমি কোনো নালিশ উত্থাপন করতে চাইনি। আমার এই চিঠি সেজন্যে নয়। কিন্তু আমি আর তোমাদের সেই 27 নম্বর মাখন বড়ালের গলিতে ফিরব না। আমি বিন্দুকে দেখেছি, সংসারের মাঝখানে মেয়ে মানুষের পরিচয়টা যে ঠিক কি তা আমি পেয়েছি। আমার আর দরকার নেই। তারপরে এও দেখেছি, ও মেয়ে বটে, কিন্তু ভগবান ওকে ত্যাগ করেননি। ওর উপরে তোমাদের যত জোরই থাক না কেন, সেই জোরের অন্ত আছে। ও আপনার হতভাগ্য মানব জন্মের চেয়ে বড়। তোমরাই যে আপন ইচ্ছা মতো আপন দস্তুর দিয়ে ওর জীবনটাকে চিরকাল পায়ের তলায় চেপে রেখে দেবে, তোমাদের পা এত লম্বা নয়। মৃত্যু তোমাদের চেয়ে বড়। সেই মৃত্যুর মধ্যে সে মহান। সেখানে বিন্দু কেবল বাঙালি ঘরের মেয়ে নয়, কেবল খুড়তুতো ভাইয়ের বোন নয়, কেবল অপরিচিত পাগল স্বামীর প্রবঞ্চিত স্ত্রী নয়, সেখানে সে অনন্ত। সেই মৃত্যুর বাঁশি বালিকার ভাঙা হৃদয়ের ভিতর দিয়ে আমার জীবনের যমুনা পারে যেদিন বাজল, সেদিন প্রথমটা আমার বুকের মধ্যে যেন বান বিঁধল। বিধাতাকে জিজ্ঞেস করলুম, জগতের মধ্যে যা কিছু সবচেয়ে তুচ্ছ, তাই সবচেয়ে কঠিন কেন? এই গলির মধ্যেকার চারিদিকে প্রাচীর তোলা নিরানন্দের অতি সামান্য বুদবুদটা এমন ভয়ঙ্কর বাধা কেন? তোমার বিশ্বজগৎ তার 6 ঋতুর সুধা পাত্র হাতে করে যেমন করেই ডাক দিক না, এক মুহূর্তের জন্য কেন আমি এই অন্দরমহলটার এইটুকু মাত্র চৌকাট পেরোতে পারিনি? কেন তোমার এমন ভুবনে আমার এমন জীবন নিয়ে কেন ওই অতি তুচ্ছ ইট কাঠের আড়ালটার মধ্যে আমাকে তিলে তিলে মরতেই হবে? কত তুচ্ছ আমার এই প্রতিদিনের জীবনযাত্রা,
কত তুচ্ছ আমার এই সমস্ত বাধা নিয়ম, বাধা অভ্যেস, বাধা বুলি, এই সমস্ত বাধা মার। কিন্তু শেষ পর্যন্ত সেই দীনতার নাগপাশ বন্ধনেরই হবে জিত, আর হার হলো তোমার নিজেরই সৃষ্টি ওই আনন্দ লোকে। কিন্তু মৃত্যুর বাঁশি বাজতে লাগলো। কোথায় রে রাজমিস্ত্রি গড়া দেওয়াল, কোথায় রে তোমাদের ঘেরো আইন দিয়ে গড়া কাঁটার বেড়া? কোন দুঃখে, কোন অপমানে মানুষকে বন্দি করে রেখে দিতে পারে? ওই তো মৃত্যুর হাতে জীবনের জয় পতাকা উঠছে। ওরে মেজ বউ, ভয় নেই তোর? তোর মেজ বউয়ের খোলস ছিন্ন হতে আর এক নিমিষ লাগে না। তোমাদের গলিকে আমি আর ভয় করিনি। আমার সম্মুখে আজ নীল সমুদ্র, আমার মাথার উপরে আষাঢ়ের মেঘপুঞ্জ। তোমাদের অভ্যেসের অন্ধকারে আমাকে ঢেকে রেখে দিয়েছিলে। ক্ষণকালের জন্য বিন্দু এসে সেই আবরণের ছিদ্র দিয়ে আমাকে দেখে নিয়েছিল। সেই মেয়েটাই তার আপনার মৃত্যু দিয়ে আবরণখানা আগা গোড়া ছিন্ন করে দিয়ে গেল। আজ বাইরে এসে দেখি আমার গৌরব রাখবার আর জায়গা নেই। আমার এই অনাদৃত রূপ যার চোখে ভালো লেগেছে, সেই সুন্দর সমস্ত আকাশ দিয়ে আমাকে দেখছেন। এইবার মরেছে মেজ বউ। তুমি ভাবছো আমি মরতে যাচ্ছি? ভয় নেই, অমন পুরনো ঠাট্টা আমি তোমাদের সঙ্গে করব না। মীরাবাইও তো আমার মতন মেয়ে মানুষ ছিল, তার শিকলও তো কম ভারী ছিল না। তাকে তো বাঁচবার জন্যে মরতে হয়নি। মীরাবাই তার গানে বলেছিল, ছাড়ুক বাপ, ছাড়ুক মা, ছাড়ুক যে যেখানে আছে। মীরা কিন্তু লেগেই রইল, প্রভু তাতে যা হবে তা হোক। এই লেগে থাকাই তো বেঁচে থাকা। আমিও বাঁচব, আমি বাঁচলুম। তোমাদের চরণ তলাশ্রয়ে ছিন্ন, মৃণাল।